নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। তৃণমূল কংগ্রেসের এখন না কার্যত ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা। 2016 সালের নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক অশিক্ষক কর্মচারী নিয়োগের যে দুর্নীতি, সে দুর্নীতি তো প্রমাণিত। এখন কজন অযোগ্য চাকরি পেয়েছেন সেই সংখ্যাটা নিয়ে হয়তো একটা বিতর্ক আছে। সিবিআই এর দাবি ৮,৩৬১, এসএসসি আগে বলেছিল ৫,২৫০, তারপরে আবার বলছে না সিবিআই বলেছে ৮,৩৬১। ১৬ জুলাই পর্যন্ত স্টে অর্ডার আছে, তারপরে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের শুনানি হবে এবং প্রধান বিচারপতি বলেইছেন যে সিস্টেমেটিক ফ্রড হয়েছে। সরকারি চাকরি অনেকের কাছে স্বপ্ন, সেই চাকরির পরীক্ষায় যদি এরকম দুর্নীতি হয় তাহলে প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা তলানিতে ঠেকে। এবং সুপ্রিম কোর্ট বলেছেন যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন চিহ্নিত হবেন তাদেরকে কিন্তু বেতনের টাকা ফেরত দিতে হবে, সুদের টাকা ফেরত দিতে হবে কিনা সেটা বলেনি। এবং সিবিআই তদন্ত করতে পারবে, কিন্তু ওই সুপারনিউমারি পোস্টে কারা তৈরি করেছিল সেটা সিবিআই এখন তদন্ত করতে পারবে না। অর্থাৎ রাজ্য সরকারের যে আর্জি ছিল যে এখন সিবিআই তদন্তের নির্দেশ, ওই সুপারনিউমারি পোস্টের ক্রিয়েশন কাদের মস্তিষ্ক প্রসূত সেটা নিয়ে সিবিআই তদন্ত করলে পুরো মন্ত্রিসভা জেলে চলে যেতে পারে। তো মাননীয় প্রধান বিচারপতি চন্দ্রচূড় স্থগিতাদেশ দিয়েছেন, কিন্তু তদন্ত চলবে কিভাবে এই সিস্টেমেটিক ফ্রডটা হলো। এই প্রেক্ষিতেই সিবিআই কিন্তু যারা অযোগ্য কিন্তু চাকরি পেয়েছে, খালি ওয়েমার্কশিট জমা দিয়ে র্যাঙ্ক জ্যাম করে তালিকা বহির্ভূতভাবে, তারা কিভাবে টাকা পেয়েছে, তারা কিভাবে চাকরি পেয়েছে, কাদেরকে টাকা পয়সা দিয়েছে, এইটা জানার জন্য সিবিআই কিন্তু তলব করতে শুরু করেছে নিজাম প্যালেসে তাদের তালিকা অনুযায়ী অযোগ্য চাকরি প্রার্থীদের। প্রয়োজনে তারা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করবে, সেখানে কিন্তু কোনো বাধা নেই। এখন সিবিআই এর জেরার মুখে পড়ে অযোগ্যভাবে যারা চাকরি পেয়েছেন তারা যদি সবকিছু বলে দেন তাহলে কিন্তু প্যান্ডোরার বাক্স খুলে যাবে। কাকে কাকে টাকা দিয়েছেন, কত টাকা দিয়েছেন, কোন দালালকে দিয়েছেন, কোন প্রভাবশালীকে দিয়েছেন, গ্রুপ সি চাকরি বাবদ কত টাকা, গ্রুপ ডির কত টাকা, শিক্ষকের কত টাকা, একটা তো রেট ছিল, দালালরা তো রেট বেঁধেছে। এখন যদি ধরুন ৮,৪৬১ জন বলে যে আমরা এত টাকা দিয়েছি, এদেরকে দিয়েছি, তাহলে সিবিআই তাদেরকেও তলব করবে। তারা নিশ্চয়ই সেই টাকাটা নিজের কাছে পুরো রাখেনি, তাদের সেই সাধ্য ছিল না, তারা আবার যেখানে যেখানে পাঠানো দিয়ে দিয়েছে। কোনো টাকা গেছে কালীঘাটে, কোনো টাকা ক্যামাক স্ট্রিট, এটাই বলছেন সবাই, বিরোধীরা অভিযোগ করছেন। তার আগেও কয়েক হাত ঘুরেছে। সুতরাং এবার কিন্তু ডাকাডাকি হবে, ভোট বাজারেই ডাকাডাকি হবে। এটা হচ্ছে আর একটা বিড়ম্বনা। ২, দেখুন সন্দেশখালীতে ১২ই মে যে ঘটনাটা ঘটেছে সেটাকে কিন্তু আমি বলবো জনরোষ। দেখুন সন্দেশখালীর প্রতিবাদ আন্দোলন স্বতঃস্ফূর্ত ছিল, রেখা পাত্রকে বিজেপি প্রার্থী করায় সেখানে হয়তো এখন কিছু ক্ষোভ বিক্ষোভ পাওয়া না পাওয়ার যন্ত্রণা সামনে এসছে, কিন্তু তার মানে এই নয় যে সন্দেশখালীর নারী শক্তির প্রতিবাদ ভুয়ো ছিল, সেটা স্বতঃস্ফূর্ত ছিল। এখন কতগুলো ভিডিও বাজারে ছড়িয়ে দিয়ে আপনি বলেন, যদি বলতে থাকেন যে সন্দেশখালীতে কিচ্ছু হয়নি, টাকার বিনিময়ে এই অভিযোগগুলো করা হয়েছে, এটা কিন্তু তৃণমূলের কাছে বুমেরাং হয়ে ফিরবে। বহু নারী শক্তি অভিযোগ করেছিলেন, কেউ তারা কি তাদের বক্তব্যের মধ্যে কি স্বতঃস্ফূর্ততার অভাব ছিল? সংবাদ মাধ্যমের কাছে তাদের বক্তব্য আছে, সেই বক্তব্য সবাই দেখতে পারেন। কোথাও কি মনে হয় যে স্বতঃস্ফূর্ততার অভাব আছে? মনে হয়। তাহলে এখন ফেক ভিডিও যেটা বলছে বিজেপি ছড়িয়ে
যদি সন্দেশখালীর এই আন্দোলনকে কালিমালিপ্ত করা হয় তাহলে তার একটা প্রতিবাদ হবে। তারই সাক্ষী ছিল 12ই মে রবিবার সন্দেশখালী, সেখানে বিধায়ক কিছু বলতে যাচ্ছেন, একজন মহিলা তার মুখ চেপে ধরছেন, কি জনৈক গায়েন বলে এক তৃণমূলের সমর্থক বা মাতব্বরকে সেখানে মারা হলো, মহিলারাও মারলেন, কয়জন পুরুষও ছিলেন। অর্থাৎ এই যে ভিডিও ছড়িয়ে সন্দেশখালীকে একটা পাল্টা ন্যারেটিভ তৈরি করছে বিজেপি, এই তৃণমূল, সেটা কিন্তু কাউন্টার প্রোডাক্টিভ হচ্ছে। এটা বুঝতে পারছে কিনা জানি না আমি শাসক দল। সন্দেশখালীতে পায়ের তলায় মাটি সরে গেছে শাসক দলে। প্রধানমন্ত্রী কি বললেন? পুলিশ একসময় শেখ শাহজাহানের মতো দুষ্কৃতীদের মদদ দিয়েছে, এখন শাহজাহান ইডি হেফাজতে বা জেল হেফাজতে, এখন তৃণমূলের দুষ্কৃতীরা ওখানে ভয়ের বাতাবরণ তৈরি করছে এবং সন্দেশখালীর ঘটনা সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে। রবিবারের যে ঘটনা সেটাকে আমি বিচ্ছিন্ন ঘটনা বলবো না। এই যে ভিডিও তৈরি করে ছড়িয়ে দিয়ে সন্দেশখালীর স্বতঃস্ফূর্ত আন্দোলনকে যে কালিমালিপ্ত করার চেষ্টা করছে তৃণমূল, বিশেষত ছোটবাবু এবং আইপ্যাক, তার বিরুদ্ধেই কিন্তু মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ বলে মনে করছে না অনেকে, বিশেষ করে মহিলাদের। এবং মুখ্যমন্ত্রী সব জায়গায় যারা একবারও সন্দেশখালী গেলেন না, ছোটবাবু গেলেন না। কতটা স্পর্শকাতর বিষয়টা সন্দেশখালীর শাসক দলের কাছে তাদের দুজনের না যাওয়াতেই এটা কিন্তু স্পষ্ট। এই প্রেক্ষিতে নির্বাচনগুলো হবে চতুর্থ দফা থেকে শুরু করে আগামী দিনে। নানা রকম স্পেকুলেশন হচ্ছে কে কটা আসন পেতে পারে। দেখলাম এনডিটিভি বলছে যে 5% আসন এই ভোটে সুইং হলে বিজেপি 30-31টা পেতে পারে। এখন প্রশ্ন হলো, আমার ব্যক্তিগত ধারণা, রাজগুরু গাঙ্গুলিও বলেছেন যে বিজেপি ন্যূনতম 25টা পাবে, 25টার নিচে বিজেপির আসন নামার সম্ভাবনা নেই বললেই চলে। আবার রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী বলছেন যে তৃণমূলকে 20-র নিচে নামিয়ে যদি বিজেপি এই পরিস্থিতিতে রাখতে না পারে, মানে 20-র নিচে তৃণমূলকে যদি নামাতে না পারে, সেটা বিজেপির কাছে পরাজয়ের শামিল। কারণ এত ভালো সুযোগ বিজেপি আর কখনো পাবে না। কথা বলেছিলাম অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তীর সঙ্গে, কি বলছেন তিনি শুনুন। বিশ্বনাথ দা, আজকে যে ভিডিওটা ভাইরাল হয়েছে তাতে কিন্তু আমি ওই চাপান উত্তরের মধ্যে যেতে চাইছি না, হ্যাঁ, কিন্তু একটা কথা খুব তাৎপর্যপূর্ণ। ওই মহিলাও বললেন যে এতদিনের কাজের টাকা অ্যাকাউন্টে জমা পড়তো, শিবু হাজরার লোকজনকে সেটা দিয়ে দিত। এটা বোধহয় সব থেকে বড় প্রমাণ যে সন্দেশখালীতে কি অত্যাচার হয়েছে। আপনার কি ব্যাখ্যা? না, এটা তো ঠিকই, মানে এখন ভিডিওগুলো ভাইরাল হচ্ছে বা ভাইরাল করা হচ্ছে এইটা বোঝানোর জন্য যে কিছুই হয়নি তা তো নয়। আর যে মহিলার ভিডিও মানে নিজে অভিযোগ তুলে নিতে চাইছেন, সে কি কারণে তুলতে চাইছেন, চাপে তুলতে চাইছেন না চাপ নিজের থেকে তুলতে চাইছেন, সেগুলো তো বিচার মানে করার দায়িত্ব হলো বা সেগুলো অনুসন্ধান করার দায়িত্ব পুলিশ প্রশাসনের বা সিবিআই। কিন্তু এটা উনি আজকের দিনে দাঁড়িয়েও বলছেন যে জব কার্ড থেকে টাকা যেটা তিনি পেয়েছিলেন সেই টাকা তুলে শিবু হাজরাদের দিতে হয়েছে। অর্থাৎ তৃণমূল নেতারা যে সিস্টেমেটিক্যালি টাকা তুলতো সেটা আজকের দিনে দাঁড়িয়েও মহিলা বলছেন। ফলে এই যে নির্যাতনের যে মানে সন্দেশখালীতে যে সিস্টেমেটিক্যালি একটা নির্যাতন তৃণমূল কংগ্রেস করেছে, আমার মনে হয় এটা নিয়ে কোনো বিতর্কের জায়গা নেই। সেই কারণে আমার বারবার মনে হচ্ছে যে সন্দেশখালীর নির্যাতনটা ঢাকার জন্য শাসক দলের কিন্তু একটা মরিয়ার চেষ্টা, যার সাথে আমি নন্দীগ্রামের শাসকের একটা সাযুজ্য পাচ্ছি। নন্দীগ্রামেও আমি দেখেছি যে যেভাবে শুরুতে মানে পার্টি সিপিআইএম পার্টি একদম মানে নেমে গিয়েছিল
তাদের উপর নির্যাতন হয়েছিল, মানে যারা আন্দোলনকারী যাদের উপর নির্যাতন হয়েছিল, এবং সেই নির্যাতনটাকে আটকানোর জন্য, মানে নির্যাতনের খবরটা আটকানোর জন্য, নির্যাতনের বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য তৎকালীন সিপিএম যেমন একটা মরিয়ার চেষ্টা করে গেছে, যেটা শেষ পর্যন্ত তারা পারেনি অবশ্য, কিন্তু মরিয়ার চেষ্টা ছিল। ঠিক এখানেও কিন্তু আমি দেখছি যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা মরিয়া চেষ্টা হচ্ছে নির্বাচনের দিকে তাকিয়ে, যে কোনো ভাবেই হোক এই বিষয়টাকে ধামাচাপা দিতে হবে নির্বাচনী রাজনীতিতে। মানে এটা কি বুমেরাং হবে না? এটা কি শাসকের কাছে বুমেরাং হবে না? দেখো, শাসকের কাছে বুমেরাং হতো যদি বিজেপি দলের সাথে 35% সংখ্যালঘু মুসলমান মানুষ থাকতো। এই এন্টার ফলাফল তুমি দেখবে যে শাসক, আমি বলছি একটা যদি সেকুলার পলিটিক্যাল পার্টি এই মুহূর্তে ক্ষমতায়, মানে বিরোধী দলে থাকতো, তাহলে এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের একটি আসনও পাওয়ার কথা না। একটা 42টার মধ্যে 42টা আসনেই হারার কথা। কারণ গত 21 সালের পর থেকে তৃণমূল কংগ্রেস কি করেছে? শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার একটা ছাড়া, মানে যেটা মেইনলি হলো ক্যাশ ট্রান্সফার করা, যেটা সব সরকার করছে, পাশের উড়িষ্যা সরকার করছে, যে কোনো রাজ্যে যাও সব সরকারই এই ধরনের মহিলাদেরকে ক্যাশ ট্রান্সফার করছে। ফলে ক্যাশ ট্রান্সফার বা লক্ষ্মীর ভান্ডারের ছাড়া তৃণমূল কংগ্রেসের এই নির্বাচনে বলার মতন কিচ্ছু একটা ইস্যু তোমায় আমি বলতে পারো? অথচ 21 সালের পর থেকে কার্যত তৃণমূল কংগ্রেস মানে তার অন্যায়, অবিচার, অত্যাচার, নির্যাতনের ছবি প্রতিনিয়ত বেরিয়ে এসছে। সেটা পঞ্চায়েতে 75টা লোক, মারাত্মকভাবে হিন্দু ভোট কনসলিডেট হচ্ছে। আবারও তোমায় বলছি, একটা সমাজে 30-35% মানুষকে বাদ দিয়ে কোনো বিরোধী দল, মানে শাসক দলকে একদম চূড়ান্ত ভাবে উৎখাত করতে পারবে না। আমি বারবার বলছি, বিজেপির এই যে মুসলিমদেরকে সঙ্গে না পাওয়া, এইটাই কিন্তু তৃণমূলকে বারবার অক্সিজেন দিচ্ছে। এই নির্বাচনেও তৃণমূল যে শেষ পর্যন্ত চূড়ান্ত ভাবে পর্যুদস্ত হবে না, তার একটাই কারণ হলো বিজেপি নামক যে দলটা আছে, যে দলের সাথে আমাদের পশ্চিমবাংলার 1/3 মানুষ যুক্ত নেই, বা তারা বিজেপি রাজনীতিকে অপছন্দ করে। এইটাই কিন্তু বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের অক্সিজেনের কারণ। এই নির্বাচনে আমি তোমায় বলছি যে 2009-এর রিপিটেশন হবে। এটা হতো যদি বিজেপি মানে হিন্দু মুসলিম দুটো সম্প্রদায়ের মানুষেরই সমর্থন আদায় করতে পারত। মুসলিম মানুষরা তিতি বিরক্ত। তুমি দেখবে রায়গঞ্জ, মালদা, মুর্শিদাবাদ, যেখানে মুসলমানরাই সংখ্যাগরিষ্ঠ, সেখানে তারা কিন্তু নির্বিচারে তৃণমূলের বাইরে গিয়েই ভোট দিচ্ছে, অনেকেই ভোট দিচ্ছে। কিন্তু যেই মুহূর্তে বিজেপির জয়ের সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আসছে, তখন তারা কিন্তু কার্যত বাধ্য হচ্ছে বিজেপিকে আটকানোর জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট করতে। ফলে এটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় জীবনী শক্তি। আসামেও 34% মুসলমান। আবারও বলছি, আসামের বিজেপির সরকার, আবারও বলছি ডেমোগ্রাফি আসামে কেবলমাত্র কয়েকটা জেলার মধ্যে মুসলিমরা সংগঠিত, যার জন্য আসামের মুখ্যমন্ত্রী জনসভায় দাঁড়িয়ে বলতে পারেন যে আমার মুসলমান ভোট লাগবে না। কিন্তু পশ্চিমবাংলার ক্ষেত্রে মানে বিস্তীর্ণ অঞ্চলে 145টা বিধানসভা ক্ষেত্রে 20 থেকে 90%, 95% পর্যন্ত মুসলিমরা ছড়িয়ে আছে 145টা বিধানসভা ক্ষেত্রে। এটা লোকসভাতে কম প্রভাব পড়লেও বিধানসভাতে বিরাট ভাবে পড়বে। কিন্তু আমি তোমায় বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কার্যত লক্ষ্মীর ভান্ডার ছাড়া এই নির্বাচনে কিচ্ছু বলার মতন তার নেই। আপনার প্রেডিকশন কি হতে পারে পশ্চিমবঙ্গের সম্ভাব্য ফলাফল? না, আমি প্রেডিকশন করতে পারবো না, কারণ আমি প্রেডিকশন করার মতন জায়গায় নেই, আমি বলতেও তোমাকে পারবো না। কিন্তু আমি তোমায় শুধু এতটুকু বলতে পারি যে এই নির্বাচনে যদি তৃণমূল কংগ্রেস 20টার উপরে আসন পায়, তাহলে এটা তৃণমূলের সাফল্য আমি দেখবো না, এটা বিজেপির ব্যর্থতা বা বাম কংগ্রেসের ব্যর্থতা হিসাবে দেখব। এত অন্যায়, এত অবিচারের পরেও, এত নন গভর্নেন্সের পরেও, কোন দিশাহীন একটা সরকার বা দল চালানোর পরেও তৃণমূল যদি 20টার বেশি লোকসভা আসন পায়, তাহলে এর ব্যর্থতার দায়
পুরোপুরি বিরোধী দল হিসেবে বিজেপিকে নিতে হবে, শুভেন্দু অধিকারীকে নিতে হবে, সুকান্ত মজুমদারকে নিতে হবে। ফলে মানে কেন তারা বিরোধী দল হিসেবে সমাজের সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করতে পারলো না বা পারবে না, সেই প্রশ্নটাই কিন্তু আসবে। ফলে এইবারের নির্বাচনের ফলাফল তৃণমূলের কাছে যতটা না অগ্নি পরীক্ষা, তার থেকে অনেক বড় অগ্নি পরীক্ষা বিজেপির জন্য, যে বিজেপি তৃতীয়বারের জন্য পরীক্ষায় বসছে। 19 সালে বসেছিল, মোটামুটি ভালো রেজাল্ট করেছিল, 21 সালে চূড়ান্ত ভাবে পরাজিত হয়েছে, আর 24 সালে নরেন্দ্র মোদী এতগুলো জনসভা, এত আন্তরিক চেষ্টা সত্ত্বেও বিজেপি মাইক্রো লেভেল ম্যানেজমেন্ট কিন্তু আমার চোখে খুব একটা ভালো লাগছে না। ফলে বিজেপির একেবারে মানে বুথ স্তরের যে রাজনীতি, যেটার উপরে আমরা চোখ রাখছি, মানুষের এত ক্ষোভ, এত বিক্ষোভ, এত দুঃখের পরেও যদি বিজেপি যদি তৃণমূল আপনাকে একটা স্ট্যাটিস্টিক্স বলি। আপনি রায়গঞ্জের কথা বললেন, ওইখানে গোয়ালপুখুর, করণদিঘি এবং চাকুলিয়া এই 3টে কেন্দ্রে ভোটদানের হার 70-72%। আবার ওদিকে রায়গঞ্জ, হেমতাবাদ, কালিয়াগঞ্জ ওখানে 80%। অর্থাৎ হিন্দু অধ্যুষিত অঞ্চলে কিন্তু ভোট বেশি পড়েছে, আর মুসলমান অধ্যুষিত অঞ্চলে কিন্তু ভোট কম পড়েছে। এটা কিসের? দেখো অর্ক মানে তার আগে কিন্তু আমি বলছি, এই যে তুমি বিজেপির জয় পরাজয়ের জায়গাটাকে হিন্দুদের দিয়ে দেখছো, এটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের জীবনী শক্তি। তুমি কিন্তু বলতে পারছো না, যখন 2010-এর দিকে 9 থেকে 11-র মধ্যে পরিবর্তন হচ্ছিল, তখন আমি তুমি একই সাথে কাজ করছিলাম চ্যানেলে, আমরা কিন্তু কখনো হিন্দু মুসলমানের জায়গা থেকে পরিবর্তন মানে সবার মনের মধ্যে পরিবর্তন এসে গেছিল। আজকে বিজেপি কিন্তু সেই জায়গাটা অর্জন করতে পারছে না। পরিবর্তন মানে হিন্দুদের পরিবর্তন নিয়ে আমরা কথা বলছি। তুমি যখন বলছো হিন্দুরা বেশি ভোট দিচ্ছে, কিন্তু সমাজের সর্বস্তরের মানুষের সমর্থন নিয়ে যে পরিবর্তনটা, সেই জায়গা কিন্তু বিজেপি অর্জন করতে পারছে না। প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিজেপির রাজ্য নেতারা কেউই আন্তরিকভাবে মুসলমান ভোট চায় বলে আমার মনে হয় না। তারা ওটাকে খরচের খাতায় রেখেই হিন্দু ভোটের চূড়ান্ত কনসলিডেশন চাইছে। তুমি এতটুকু তো মানো যে প্রধানমন্ত্রী যদি আন্তরিকভাবে হিন্দু ভোট চায় না, শুভেন্দু অধিকারী যদি মুসলিম ভোট না চায়, বা শুভেন্দু বা মানে বিজেপি রাজ্য নেতৃত্ব যদি আন্তরিকভাবে মুসলিম ভোট না চায়, তাহলে তার খেসারত তো সাধারণ মানুষকে দিতে হচ্ছে। কারণ তাদের এই যে মানে 65% মধ্যে পরীক্ষা দেওয়া, এই 65% মধ্যে পরীক্ষা দিতে গিয়ে তাদের 50% অর্জন করা হচ্ছে না, তারা 40% অর্জন করছে। 50% অর্জন করলেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো যাবে বা ধুয়ে মুছে সাফ করে দেওয়া যাবে, কিন্তু 50% বিজেপি অর্জন করতে পারছে না, কারণ 65%-র মধ্যে পরীক্ষা দিচ্ছে। হিন্দু ভোট, বিশ্বনাথ দা আপনি আমার থেকে বেটার জানেন যে 2021-এ 54% হিন্দু ভোট বিজেপি পেয়েছিল। সেটা যদি 60% পায়, তাহলেই কিন্তু এখানে গেরুয়া সুনামি হয়ে যাবে। এটাই চাইছেন বোধহয় ওরা। মানে এটা ওরা চাইবে কেন? সারা পশ্চিমবাংলার লোক, আমি আবারও বলছি, যে ক্ষোভ বিক্ষোভ আমি সমীক্ষার কাজ করতে দেখেছি, প্রত্যেকটা মানুষ তৃণমূল কংগ্রেসের অত্যাচারে অত্যাচারিত। যে লোকটা লক্ষ্মীর ভান্ডার নেয়, সেই লোকটাও বলছে যে তার ভবিষ্যৎ অন্ধকার। যে লোকটা লক্ষ্মীর ভান্ডার নেয়, যে মহিলা, সে বলছে তার ছেলে মেয়ে বেকার, তাদেরকে রাজ্যের বাইরে পাঠানো হচ্ছে। যে পুলিশ তৃণমূল কংগ্রেসের জন্য এত কাজ করে, সেই পুলিশ বলছে আর পারছি না দাদা, এবার পরিবর্তন দরকার। যে শিক্ষক, যে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তৃণমূলপন্থী হয়েছিল, সেও বলছে যে এর থেকে বামেরা বেটার ছিল। ফলে সর্বত্র তৃণমূল কংগ্রেসকে রিজেকশন করতে চাইছে মানুষ। তারপরেও যদি তৃণমূল কংগ্রেস 20 থেকে 22টা আসন পায়, তাহলে তার দায় কি অর্ক শুভেন্দু অধিকারীকে নিতে হবে না, অমিত শাহকে নিতে হবে না, বিজেপিকে নিতে হবে না? যে মানুষ চাইছে, অথচ তোমাদের ভুল রাজনীতির জন্য বা পশ্চিমবাংলার জন্য উপযুক্ত রাজনীতি না করার জন্য তোমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ওয়াশ আউট করতে পারছো না। তোমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো না কোনো ভাবে মানে জিয়ে রাখছো আসলে তোমাদের ভুল রাজনীতির জন্য। এই প্রশ্নটা কি আসবে না? তুমি আমায় বলো। সর্বত্র রিজেকশন। তুমি কলকাতায় যে কোনো একটা বাসে উঠো, তুমি বাসে তোমাকে কিচ্ছু বলতে হবে না, কানের মধ্যে আসছে তৃণমূল কংগ্রেসের অত্যাচার, অন্যায়ের বিরুদ্ধে। তুমি যে কোনো একটা রাস্তা দিয়ে হাঁটো,
হুম। যে কোনো একটা দোকানে সিগারেট খেতে গিয়ে তুমি 2 মিনিট দাঁড়াও, হুম। যে কোনো একটা মানে চায়ের দোকানে 5 মিনিট আড্ডা দাও, হুম। সর্বত্র তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ছ্যা রোপ। হুম। তারপরেও যদি তৃণমূল কংগ্রেস 20টার বেশি আসন পায়, তাহলে এটা তৃণমূল কংগ্রেসের সাফল্য না বিরোধীদের ব্যর্থতা, কোন দিক থেকে তুমি দেখবে তুমি বলো? অনেক ধন্যবাদ বিশ্বনাথ দা, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.